এই হচ্ছে বর্তমান বাংলাদেশের চিত্র। এই বাংলাদেশ দেখার জন্য তো আমাদের এত হাজার হাজার ভাইরা তারা প্রাণ দেয় নাই, এত ভাই আমাদের শহীদ হয় নাই, এত ভাই পঙ্গুত্ব বরণ করে নাই এই বাংলাদেশ দেখার জন্য। আমরা চাই যে বিএনপি বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে যেই ধরনের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত আছে, এই সহিংস কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় এই পরিস্থিতিতে কখনোই আমরা নির্বাচনের প্রত্যাশা করতে পারি না। আমরা চাই যে এই সহিংস কর্মকাণ্ড যেন অবিলম্বে যেন বন্ধ হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, আপনারা ক্ষমতা নিয়েছেন, জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, আপনারা কি বিএনপির কাছে স্যারেন্ডার করার জন্য আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে? আপনারা লন্ডনে গিয়ে বিএনপির কাছে স্যারেন্ডার করে এসেছেন, আপনাদের কর্তৃত্ব এখন কোন জায়গায় সেটা কিন্তু জনগণের একটি প্রশ্ন। আপনারা কি আদৌ বিএনপির সহিংসতার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে গিয়ে আপনারা সক্ষম রয়েছেন? যখন যেই ঘটনাগুলো ভাইরাল হচ্ছে সেই ঘটনার বিরুদ্ধে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমরা জানি লোকাল যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো কখনো এই ধরনের যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে তারা কখনোই জাতীয় পর্যায়ে তারা আসতে দেয় না। প্রত্যেকটি জায়গার মধ্যে এর চেয়ে বড় ধরনের সহিংস কর্মকাণ্ড লিপ্ত হচ্ছে এই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে তারা। আমরা চাই সরকার যেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ যেন তারা গ্রহণ করে এবং সরকার কোনোভাবেই যেন আপোষ যেন না করে। সরকার যেভাবে বিএনপির সাথে আপোষ করেছে সেটি জুলাইয়ের রক্তের সাথে বেইমানি তারা করেছে। সরকারের যেসব উপদেষ্টারা দায়িত্ব গ্রহণ করেছেন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, কয়েকজন উপদেষ্টা বাদে অন্য কোন উপদেষ্টাদের মুখ পর্যন্ত আমরা দেখতে পাই না, তারা কিন্তু কখনো আমাদেরকে তাদের মুখ পর্যন্ত দেখায় না। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে নতুন বন্দোবস্ত কায়েম করবে যেখানে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে অধিকাংশই তারা জনবিচ্ছিন্ন? সেটি আমাদের একটি প্রশ্ন। কেন তারা জনবিচ্ছিন্ন? কেন তারা শুধুমাত্র রুটিন ওয়ার্ক করার জন্য প্রশাসক হিসেবে তারা দায়িত্ব গ্রহণ করেছে? তারা যদি নতুন বন্দোবস্ত কায়েম করার জন্য সেই ধরনের কর্তৃত্ব প্রদর্শন করতে না পারে তাহলে তারা কেন দায়িত্ব নিয়েছে? সেটি আমাদের প্রশ্ন। আমরা চাই সরকার এইসব প্রশ্নে তারা উত্তর দিবে এবং কেন জুলাইয়ের এই 1 বছর পরেও, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসেও আমরা কেন এই সরকারের এত দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, কেন সেটিকে সরকার অবশ্যই স্পষ্ট করতে হবে। বিএনপিকে সারা বাংলাদেশের মধ্যে তাদের সহিংসতা বন্ধ করতে হবে, তা না হলে আওয়ামী লীগের পরিণতির মতোই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনকে পরিণতি ভোগ করতে হবে। যে লালমনিরহাটের পাটগ্রামে ওসিকে ধরে পিটানো হয়েছে, বিএনপি তার এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা ওসিকে ধরে পেটায়, তারা থানার মধ্যে হামলা করে। এই বিএনপিকে যখন আপনি এই অবস্থাতে যখন আপনি ক্ষমতায় আনবেন তখন তো তারা বাংলাদেশের মানুষকে গুম করে ফেলবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যেই তার সহিংস চিত্র বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করেছে তা জনমনে আশঙ্কার সৃষ্টি করে যে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করতে সময় নিয়েছিল প্রায় 15 থেকে 16 বছর, তাহলে বিএনপি তাহলে কয় বছর সময় নেবে? সেটি আমাদের একটি উদ্বেগের বিষয়। আমরা বলতে চাই যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের তার তৃণমূলে যারা নেতাকর্মী রয়েছে তাদের প্রতি কোনো ধরনের কন্ট্রোল নেই। এই কন্ট্রোল না থাকার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে যে ধরনের চাঁদাবাজি হচ্ছে সেগুলো তারা এখন পর্যন্ত বন্ধ করতে পারছে না। আমরা বলি, যুবশক্তি বলছে বিএনপি যদি তার চাঁদাবাজি বন্ধ করে দেয় তাহলে বিএনপির 90% নেতাকর্মী আর এই বিএনপি করবে না, যুবদল করবে না, ছাত্রদল করবে না, স্বেচ্ছাসেবক দল তারা করবে না। অর্থাৎ এই চাঁদাবাজি হচ্ছে বর্তমানে বিএনপির একমাত্র আয়ের উৎস। একটি রাজনৈতিক দল এবং তার অঙ্গ সংগঠন কিভাবে শুধুমাত্র চাঁদাবাজির উপর ভিত্তি করে তারা তাদের রাজনৈতিক দল পরিচালনা করে, অঙ্গ সংগঠন পরিচালনা করে, সেটি আমাদের একটি উদ্বেগের বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিএনপির ভয়ে কাতর হয়ে আছে। বাংলাদেশের প্রত্যেকটি সরকারি অফিস আজকে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি অফিসের মধ্যে যখন আপনি যাবেন তখন তারা ভয়ে তটস্থ অবস্থায় থাকে। তখন তারা বলে বিএনপি তো ক্ষমতায় আসতেছে, এখন আমরা যদি বিএনপির বিরুদ্ধে কোনো একটা অবস্থান নেই তাহলে তো বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন তারা আমার ক্ষতি করবে। এই শঙ্কার কারণে বাংলাদেশের প্রত্যেকটি সরকারি দপ্তর থেকে শুরু করে ইভেন সামরিক বাহিনী পর্যন্ত তারা বলতেছে যে নির্বাচন দাও, কোনো ধরনের সংস্কারের প্রয়োজন নাই, এর কোনো ধরনের কর্তৃত্ব থাকবে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের দায়িত্ব গ্রহণ করা পরবর্তী সময় দেখেছি তাদের কর্তৃত্বের জায়গা কিন্তু তারা প্রদর্শন করতে পারেনি জনগণের সামনে। যারা তাদের কর্তৃত্বের জায়গা জনগণের সামনে প্রদর্শন করতে পারেনি গত 11 মাসে, তারা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারে এটি আমাদের উদ্বেগের বিষয়। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন বলেন তিনি ইতিহাসে
রাষ্ট্রের সবচেয়ে সুন্দর, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন, তখন আমরা বারবারই প্রশ্ন করছি যে আপনি কিভাবে মনে করেন যে বর্তমান বাংলাদেশের মধ্যে নির্বাচন দেওয়ার মতো একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে? বাংলাদেশের মধ্যে কি এখন পর্যন্ত বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার মতো শক্তি বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কি আছে? আমরা এই সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, আপনার এই পুলিশ বাহিনী কি এখন পর্যন্ত বিএনপির যে পরিমাণ চাঁদাবাজি করছে সারা বাংলাদেশের মধ্যে, আগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ থেকে শুরু করে স্বেচ্ছাসেবক লীগ, তারা যত জায়গায় চাঁদাবাজি করেছে সবগুলো জায়গায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং তাদের যে দলগুলো আছে সবাই কিন্তু এখন বর্তমানে সেই জায়গাগুলোতে তারা চাঁদাবাজি করছে। ইভেন প্রত্যেকটি থানাতে যে পরিমাণ পুলিশ রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত এই যুব দলের চাঁদাবাজি, বিএনপি যে চাঁদাবাজি তারা সারা বাংলাদেশের মধ্যে করছে, সেই চাঁদাবাজির বিরুদ্ধে এখন পর্যন্ত তারা কোনো ধরনের সুষ্ঠু এবং একটি শক্ত পদক্ষেপ নেওয়ার মতো তার অবস্থানের মধ্যে পৌঁছাতে পারেনি। গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করলাম, শুধুমাত্র এটাই বলবো, আমরা রাজনৈতিক শূন্যতার কারণে একটা দল বৃহৎ হয়ে গেছে, ওদের বিশাল একটা অঙ্গ সংগঠন যাদের মধ্যে মাঠ পর্যায়ে ন্যূনতম তাদের কোনো কন্ট্রোল নেই। মাঠ পর্যায়ে তাদের উপর দেখা যাচ্ছে যে এখন বিএনপি একটা ছায়া আওয়ামী আচরণ করতেছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের মানুষরা, আমাদের এই 17 বছরের ফ্যাসিজমের পর যে নতুন বাংলাদেশ যেভাবে আশা করতেছিল মানুষ ভাবতেছে নতুন কোনো ফ্যাসিস্ট আসবে না, এই সংখ্যা কিন্তু এই জুলাই আবার ফিরে আসছে। তো আমরা আমাদের কাছ থেকে আসলে এই সংখ্যা, এই চাঁদাবাজি উত্তরণ কোথায়, আর বিএনপি কিভাবে তাদের সাংগঠনিক এসব পেটোয়া বাহিনীদেরকে কন্ট্রোল করবে, আর যদি কন্ট্রোল না করে আমাদের প্রশাসন কেন কোনো নিশ্চুপ থাকে। সেক্ষেত্রে এখানে আরেকটা কথা বলার আছে যে মিডিয়ার ব্যাপারগুলোর ক্ষেত্রে আমরা আসলে অনেক দুঃখজনক হলেও সত্য যে এই ঘটনাটা কিন্তু বুধবারে ঘটা ঘটনার ব্যাপারটা সামনে আসছে শুক্রবার ফেসবুকে একটা পোস্ট বা ভিডিওর মাধ্যমে। মিডিয়া কেন এখনো নিশ্চুপ থাকতেছে এই ব্যাপারগুলোতে? কার প্রভাবের কারণে কাকে কিংস পার্টির ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে? বুধবারে চোখের সামনে দিবালোকে হওয়া একটা মানুষকে ছেঁচে মেরে ফেলছে। এখন আপনি জিনিসটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন যে না, এটা নিজেদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের মাধ্যমে করা হয়েছে। যেভাবেই করা হোক, আপনি একটা মানুষকে এভাবে দিনে দুপুরে না মারা অধিকার কারো নাই। 17 বছর আগে এই অধিকার যারা দেখানোর চেষ্টা করছে তারা এখানে নাই। বাংলার মানুষ তাদেরকে উৎপাট করে উঠায় ফেলছে। তো এখন ওরা যদি নতুন ফ্যাসিস্ট হতে চায়, বাংলার মানুষরা তাদের প্রতি আচরণ ওরকমই থাকবে। পরবর্তী সময়ে কি পরিমাণ সহিংসতা হয়েছে এবং কারা সারা বাংলাদেশের মধ্যে এই সহিংসতায় অংশ নিয়েছে, কারা বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত চাঁদাবাজিকে টিকিয়ে রেখেছে, আমরা তা সকলেই জানি। আমরা দেখেছিলাম জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন আমরা সংস্কার নিয়ে কথা বলেছি, যখন আমরা বিচার নিয়ে কথা বলেছি, তখন কিন্তু আমাদেরকে সবসময় শোনানো হয়েছে নির্বাচনের কথা। আমরা কিন্তু এক দফার মধ্য দিয়ে রাজনৈতিক চুক্তি হয়েছিল এই বাংলাদেশের মধ্যে যে আমরা এই বাংলাদেশের মধ্যে একটি রাষ্ট্রের পুনর্গঠন চাই, আমরা সংস্কারের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র চাই, নতুন বন্দোবস্ত কায়েম করতে চাই। কিন্তু সেই বন্দোবস্ত আমরা কায়েম করতে পারিনি কেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই চুক্তির অংশ ছিল, কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার এই নামটাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া না। অন্তর্বর্তীকালীন সরকারের এই নামটা দেওয়ার উদ্দেশ্যটাই হলো যে এটা একটা ইন্টারিম পর্যায়ে থাকবে এবং এর কোনো ধরনের কার্যক্ষমতা থাকবে না।